আমি কি ডিটেকটিভ বক্সির সাথে কথা বলছি? হ্যাঁ নমস্কার, আমি ব্যোমকেশ বক্সি, তবে ডিটেকটিভ নই, সত্যান্বেষী। বেশ কিছুদিন হলো ব্যোমকেশের হাতে সেরকম কোনো কেস নেই এবং কদিন যাবৎ ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়েছে। তাই সত্যবতীর পীড়াপিড়িতে অনেকদিন বাদে ব্যোমকেশ, সত্যবতী আর আমি কলকাতা ছেড়ে বেরিয়ে পৌঁছালাম রাঙামাটির দেশে। ট্রেন থেকে নেমে সত্যবতীর স্বাদ হলো গরুর গাড়ির চড়বে, তাই বিনা বাক্য ব্যয় আমরা তিনজনেই উঠে পড়লাম গরুর গাড়িতে। ভেতরে মালপত্র রেখে আমি আর ব্যোমকেশ বসলাম সামনের দিকে, সত্যবতী পিছনের দিকে বসল। মন্দ লাগছিল না, লাল মাটির পথে পল্লী প্রকৃতির রূপ এবং গরুর গাড়ির দুলুনি। বললাম, সার্থক কবিগুরুর নামকরণ, শান্তিনিকেতন। ঠিক তাই। তার এই নিকেতনে আসা হলো ঠিকই, কিন্তু আফসোস একটাই, আজ বছর 2 হলো তিনি নেই। শহর ছেড়ে পল্লী প্রকৃতিতে আসবে বলে সত্যবতীকে দেখলাম আটপৌড়ে ভাবে শাড়ি পরেছে। পল্লী প্রকৃতির রূপ দেখতে আমরা এতটাই মুশকুল যে কেউ খুব একটা কথা বলছিলাম না। শুধু সত্যবতী গায়ের শালটাকে কষিয়ে দিয়ে গুনগুন করে গান ধরেছে। একলা বন্দে পূর্ণ প্রাণী প্রাণে সোহে আনন্দ বসন্ত সমাগমে। গানটা 2 লাইন গাওয়ার পর হঠাৎ আমাদের দুজনের উদ্দেশ্যে বলল, আমি কিন্তু লজে গিয়ে হাত মুখ ধুয়েই মেলায় যাব, কোনো বারণ শুনবো না। আমি তো ভাবছিলাম আদিবাসী গ্রামটা দেখতে যাব, মেলায় না হয় বিকেলে যেতাম। আদিবাসী এখানে আছে নাকি? হ্যাঁ, কাছেই একটা আদিবাসী গ্রাম আছে। কথা বলতে বলতে পৌঁছে গেলাম ব্যোমকেশের আগে থেকে বুক করে রাখা বেঙ্গল লজের সামনে। লজের কর্মচারী গিরিধারী এসে মালপত্র গরুর গাড়ি থেকে নামিয়ে নিয়ে গেল আমাদের জন্য রাখা নির্দিষ্ট 2টি ঘরে। লজটি ফাঁকা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রান্নার জন্য একটি আদিবাসী মেয়ে আছে, নাম পারু। তাকে সাহায্য করার জন্য একটা ছেলে আছে, ডমরু। হাত মুখ ধুয়ে আসার পরেই আমাদের জন্য গিরিধারীর আনা গরম গরম চা ও জলখাবারের সদ্ব্যবহার করতে করতে সত্যবতী পারুলকে ডেকে জিজ্ঞাসা করল, আচ্ছা, দুপুরের খাবারের ব্যবস্থা কি আছে গো? বুঝলে অজিত, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। আগে ঢেঁকি শাক ভাজা, ডাল, বেগুন ভাজা, আলু পোস্ত, মাছের ঝোল আর পাঁঠার মাংস, আর রাতে শুধু দেশি মুরগির ঝোল আর ভাত। আজ এইটুকুই করতে পারলাম, রাতে তাড়াতাড়ি ঘর যেতে হয় তো, তাই কাল আরও পথ করব। এরপর আরও জলখাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম ব্যোমকেশের ইচ্ছামতো আদিবাসী গ্রামের উদ্দেশ্যে। সত্যবতীও দেখলাম আপত্তি জানালো না, হয়তো তাঁরও মনে মনে ইচ্ছা হচ্ছিল অজানাকে জানার। ডমরু আমাদের পথ দেখিয়ে নিয়ে চলল। ওদের গ্রামের কাছাকাছি গিয়ে ডমরু আর একজনের কাছে আমাদের গ্রাম দেখানোর দায়ভার তুলে দিয়ে সে নিজে 2টো দেশি মুরগি নিয়ে লজের দিকে চলে গেল। আমরা গ্রামটি ঘুরে ঘুরে দেখলাম। সেখানে গ্রামের মহিলা ও পুরুষেরা নিজেদের কাজে ব্যস্ত। কেউ ধামা বুনছে, কেউ বা মাদুর কাঠি দিয়ে মাদুর বুনছে, আবার কেউ পোড়া মাটির কাজ করছে। তাই দেখে সত্যবতী জিজ্ঞাসা করল, বাবা, এখানে দেখি সবাই কি সুন্দর, যে যার নিজের কাজে ব্যস্ত। তা এই এত জিনিস কি মেলা উপলক্ষে বানানো? ঠিক ধরেছ, চাষবাসের পাশাপাশি এরা এই সমস্ত জিনিস তৈরি করে সারা বছর হাটে বিক্রি করে, আর এখন মেলাতে। গ্রাম ঘুরে আমরা লজে ফিরে আসলাম। এসে দেখি যথারীতি দুপুরের খাবার প্রস্তুত। খেতে বসে ব্যোমকেশ বলে, কলকাতা ছেড়ে বেরোলে বোঝা যায় জলবায়ুর কি গুণ। সকালে লুচি আলুর দম কোথায় চলে গেল, কি বলো অজিত? যা বলেছ, খিদেটা বেশ ভালোই পেয়েছে। পারুলের হাতের রান্না বেশ ভালো।
সে নিজে দাঁড়িয়ে থেকে আমাদের যত্ন করে খাওয়ালো। খেয়ে দিয়ে লজের বারান্দায় বেতের চেয়ারে আমি আর ব্যোমকেশ দুজনে দুটো সিগারেট ধরিয়ে বসলাম। সত্যবতী দেখলাম কোথা থেকে 3টে পান জোগাড় করে নিয়ে এসেছে। পান চিবোতে চিবোতে সত্যবতী জিজ্ঞাসা করল, আচ্ছা, রবি ঠাকুরের এই আশ্রমটা কি ওনাদের পারিবারিক সম্পত্তি ছিল? না, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 1863 সালে রায়পুরের জমিদার ভুবন মোহন সিনহার কাছ থেকে বোলপুরের উত্তর পশ্চিম দিকে 20 বিঘা জমি কিনে এই শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন। না অজিত, এখানে আরেকটা ব্যাপার আছে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আসছিলেন রায়বাবুদের জমিদার বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে। পথে ছাতিমতলায় তিনি কিছুক্ষণ বসে বিশ্রাম করেন। জায়গাটি তাঁর এত ভালো লাগে যে তিনি 16 আনা দিয়ে ওই 20 বিঘা জমির পাট্টা নেন এবং পরে কিনে নেন। রবীন্দ্রনাথ তখন সবে 2 বছরের শিশু। তাহলে রবি ঠাকুর কবে এসেছিলেন এখানে? রবি ঠাকুর তার বাবার সাথে দেশ ভ্রমণে বেরিয়ে 11 বছর বয়সে 1873 নাগাদ প্রথম এখানে আসেন। এটাই ছিল ওনার প্রথম রেলগাড়ি চড়া এবং অদ্ভুতভাবে ওই 1941 সালে এই শান্তিনিকেতন থেকে কলকাতায় ওনার শেষ রেলগাড়ি চড়া। তখন অবশ্য তিনি খুব অসুস্থ। কথা বলতে বলতে কখন যে বেলা গড়িয়ে বিকেল হয়ে এসেছে খেয়াল করিনি। তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম পৌষ মেলার উদ্দেশ্যে। মেলায় ঢুকতে ঢুকতে কানে ভেসে এলো বাউল গানের সুর। একদিকে লাঠি খেলা, অপরদিকে নাগরদোল্লার সামনে কচিকাচার দলের ভিড়। কিছু দূর এগোতেই চোখে পড়ল সাঁওতালদের নৃত্য। অদ্ভুত মাদকতায় ভরা সেই মাদলের তালে তালে নৃত্য। একদিকে রয়েছে তালপাতার টুপি ও হাত পাখার সম্ভার। আমরা 3 জন সেই দোকানের দিকে এগিয়ে গেলাম। সত্যবতী একটা হাত পাখা তুলে নিয়ে নেড়ে চেড়ে দেখছে। একসময় হঠাৎ একটা হাত আমার কাঁধে। আমি ঘুরে তাকিয়ে দেখে অবাক হয়ে বললাম, আরে সমরেশ, তুমি এখানে? এখানে বলে রাখা ভালো, সমরেশ আমার কলেজের বন্ধু, বা বলা ভালো প্রিয় বন্ধু ছিল। তবে পরে দুজনেরই কর্মব্যস্ততার জন্য সেইভাবে যোগাযোগ করে ওঠা হয়নি। আরে, তোমাকে দূর থেকে অনেকবার হাতছানি দিয়ে ডাকলাম, কিন্তু তুমি তো ওই সাঁওতালি নাচ দেখতে ব্যস্ত ছিলে। সত্যি আমি একদম খেয়াল করিনি গো। যাই হোক, আলাপ করিয়ে দিই, ইনি হচ্ছেন শ্রী ব্যোমকেশ বক্সী আর ইনি হচ্ছেন ওনার স্ত্রী সত্যবতী। দাঁড়াও দাঁড়াও, আরে উনি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী? আরে নাইস টু মিট ইউ। তা এখানে কি কোনো কেসের ব্যাপারে? না না, একদমই না, নিছকই বেড়ানো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলাপ করিয়ে দিই, ইনি হচ্ছেন আমার স্ত্রী বিমলা। আরে ভালোই হয়েছে তোমার সাথে দেখা হয়ে গেল। কাল একটা ছোট অনুষ্ঠান আছে আমার বাড়িতে, তোমাদের সকলের কিন্তু আসা চাই প্লিজ। ব্যোমকেশবাবু, আপনারা দুজন কিন্তু স্পেশাল গেস্ট, কোনো না শুনবো না প্লিজ। সেসব তো ঠিক আছে, কিন্তু অনুষ্ঠানটা কি উপলক্ষে? অনেক জোড়াজুড়ি করার পর সমরেশের স্ত্রী বললেন, কাল আপনার বন্ধুর জন্মদিন, তাই বাড়িতে অনুষ্ঠান আছে। বাহ, এ তো দারুণ খবর, নিশ্চয়ই আসবো আমরা। অনেকদিন পর প্রিয় বন্ধুর সাথে দেখা হওয়ার আনন্দে এবং নানান রকম গল্প করতে করতে কিছু না কিনেই লজের উদ্দেশ্যে রওনা দিলাম। সত্যবতীকেও দেখলাম বিমলার সাথে বেশ গল্পে মজে গেছে। যাই হোক, লজে ফিরে হাত মুখ ধুয়ে খেতে বসার সময় ব্যোমকেশ হঠাৎ একটা প্রশ্ন করল। আচ্ছা অজিত, তুমি তো বললে উনি তোমার কলেজের বন্ধু এবং কলেজের পর তেমন যোগাযোগ ছিল না তোমাদের, তাই না? তাই স্বভাবতই ওনার বিয়ে হয়ে গেছে সেটাও তুমি জানতে না? হ্যাঁ, কিন্তু হঠাৎ এই প্রশ্ন? না, কিছু না, খেয়ে নাও। পারুলের হাতে দেশি মুরগির ঝোল দিয়ে ভাত খেয়ে তাড়াতাড়ি শয্যা নিলাম। সারাদিনের ক্লান্তিতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। ঘুম ভাঙল একেবারে সকালে ব্যোমকেশের দরজা ধাক্কানোতে। দরজা খুলতে খুলতে ব্যোমকেশ বলল, আরে আর কত বেলা অবধি ঘুমোবে? ওদিকে সত্য তৈরি হয়ে বসে আছে। কেন এত সকালে কোথায় যাব? কেন, ভুলে গেলে? কাল তোমার বন্ধু নিমন্ত্রণ করলেন ওনার জন্মদিনে। হ্যাঁ, কিন্তু সে তো দুপুরে, ঢের দেরি। বাহ, সেখানে কি খালি হাতে যাবে? তার জন্য কোনো উপহার নেবে না?
এই জন্যই বলি অজিত, বিয়ে করো। এর সাথে আমার বিয়ের সম্পর্ক কি? আছে আছে, এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে এসো, আমরা অপেক্ষা করছি। ও হ্যাঁ, আরেকটা কথা, বন্ধুর বাড়ি যাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে এসো। কেন এত তাড়াতাড়ি? কারণটা পরে বুঝবে। তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে এসে চা জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম বন্ধুর জন্মদিনের উপহার কিনতে। প্রায় 7-8টা দোকানে ঘুরে সত্যবতীর পছন্দ মতো উপহার কিনে অবশেষে যখন দোকান থেকে বেরোলাম, তখন আর লজে ফেরার সময় রইল না। মনে মনে ভাবলাম ব্যোমকেশ ঠিকই বলছিল। সমরেশের দেওয়া ঠিকানা অনুযায়ী পৌঁছালাম তার বাড়ি। বাড়িটাকে বাংলো বাড়ি বলাই যায়। দোতলা বাড়ির সামনে বেশ বড় লন। সেই লনে সমরেশ ও আরও 2জন ভদ্রলোক বসে গল্প করছিলেন। আমাদের দেখতে পেয়ে সমরেশ চেয়ার ছেড়ে উঠে এসে, আরে আসুন আসুন ব্যোমকেশবাবু, খুব খুশি হয়েছি আপনারা এসেছেন। আমরা এসেছি দেখে বাড়ির ভেতর থেকে বিমলা ও আরেকজন ভদ্রমহিলা বেরিয়ে আসলেন। শুভ জন্মদিন সমরেশবাবু, একটা ছোট্ট উপহার আপনার জন্য। আরে আরে এইসবে কি দরকার ছিল আবার? আমিও শুভ জন্মদিন বলে আমার তরফের উপহার তাকে দিলাম। সমরেশ আমাদের ধন্যবাদ জানিয়ে বাকি সবার সাথে আলাপ করিয়ে দিল। আর ইনি হলেন আমার বন্ধু, বিজনেস পার্টনারও, সুভাষিস রায়। আর তার পাশে আমার ভাই অমরেশ। বিমলার সাথে তো কাল পরিচয় হয়েই গেছে। সঙ্গে উনি হলেন আমার ভাতৃবধূ বিথিকা। আর ইনি হলেন আমার কলেজের বন্ধু অজিত বন্দ্যোপাধ্যায়। উনি হলেন ব্যোমকেশ বক্সী আর ওনার স্ত্রী সত্যবতী। পরিচয় পর্ব শেষ হওয়ার পর সত্যবতীকে নিয়ে বিমলা ও বিথিকা দেবী অন্দরে গেলেন। আর আমরা সমরেশের কাজের লোকের দিয়ে যাওয়া চা ও সাথে মাছের চপ সহযোগে গল্প যোগ দিলাম। এর মাঝে একটা কথা বলে রাখি, বিমলা ও বিথিকা দেবী যখন এলেন আমাদের সাথে আলাপ করতে, সেই আলাপের ফাঁকে ব্যোমকেশ যে 2জনকে ভালো করে নিরীক্ষণ করলো তা বুঝতে পারলাম। কারণ ব্যোমকেশের এই চাহনি আমার চেনা, কিন্তু কৌতূহল চেপে রাখলাম। হঠাৎ অমরেশ বলে উঠল, দাদা, আমি কিন্তু বেশি দেরি করতে পারবো না, তাড়াতাড়ি ফিরবো। সে কি রে, এই তো এলি, এত তাড়াতাড়ি যাওয়ার কথা বলছিস? মাফ করবেন, আপনি কি অনেক দূরে থাকেন? না না, ও তো এই পাশেই থাকে। আসলে আমার ছাত্ররা অপেক্ষা করবে। না, আমার একটু তাড়া আছে, বর্ধমান যেতে হবে। সে কি, আগে বলনি তো? একথা বলে সমরেশ অন্দরে চলে গেল আমাদের থেকে অনুমতি নিয়েই। ব্যোমকেশ একটা সিগারেট ধরিয়ে আমাকে বলল, চলো অজিত, আমরা একটু ঘুরে দেখি চারপাশটা। আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমরা একটু আসছি। ব্যোমকেশ, আমি কৌতূহলটা চেপে রাখতে পারছি না। বুঝেছি, আমি কেন বিমলা দেবীকে অবজার্ভ করছিলাম, তাই তো? একদম তাই। সত্যর কাল রাতের কথাটা আমায় ভাবাচ্ছিল, তাই। বৌঠানের কথা? কি কথা? ব্যোমকেশ বলল, কাল রাতে বিমলা দেবী সম্পর্কে বেশ কিছু কথা বলছিল সত্য। তা হলো, বৌঠান যখন বিমলা দেবীর সঙ্গে কাল কথা বলছিল তখন নাকি বিমলা দেবী কেমন যেন অন্যমনস্ক, মানে কাউকে যেন খুঁজে বেড়াচ্ছে। আর বৌঠান যখন তার বাপের বাড়ির বিষয়ে জানতে চায় তখন সেই নাকি খুব চাতুরতার সাথে সেই প্রসঙ্গ এড়িয়ে যায়। এই কথা বলতে বলতে হঠাৎ ব্যোমকেশ আমাকে একটা খোঁচা দিয়ে দোতলার দিকে দেখতে বলে। আমরা দুজনেই প্রত্যক্ষ করলাম বিথিকা দেবী খুব সন্তর্পণে এদিক ওদিক তাকাতে তাকাতে দোতলার একটি নির্দিষ্ট ঘরের দিকে যাচ্ছে। চমক ভাঙল সমরেশের ডাকে, ব্যোমকেশবাবু, খেতে আসুন, খাবার তৈরি। অজিত, তুমিও চলে এসো। এই প্রথম আমরা সমরেশের বাংলোর ভিতরে ঢুকলাম। ঘরগুলো বেশ বড়, দামি আসবাবে ভরা এবং পরিপাটি করে গোছানো। ঘরে ঢুকে প্রথমে বসার ঘর, বাঁ দিকে একটা ছোট গেস্ট রুম, ডান দিকে খাওয়ার ঘর, তাতে সাজানো খাবার টেবিল, দেওয়ালে কিছু ছবি, সাইড টেবিলে রাখা ফুলদানি, আর খাওয়ার ঘরের বাঁ দিকে একটা দরজা, সেটা সম্ভবত রান্নাঘরে যাওয়ার।
খাওয়ার ঘরের অপর দরজাটা দিয়ে বেরিয়ে বাঁদিকে চলে যাচ্ছে দোতলায় যাওয়ার সিঁড়ি। হাত মুখ ধুয়ে যে যার চেয়ার অধিকার করে খেতে বসলাম। খাওয়ার মাঝে হঠাৎ দেখলাম বিমলা দেবী ও বিথিকা দেবী বেরিয়ে গেলেন দোতলার দিকে। তাদের যেতে দেখে সমরেশ বলল, আরে তোমরা আবার কোথায় চললে? আপনারা খান, আমরা আসছি এক্ষুনি। আমি কি যাব আপনাদের সাথে? না না, আপনারা খান, আমরা এক্ষুনি চলে আসব। বিমলা দেবী দেখলাম কোনো কথা বলল না, চুপচাপ আগে আগে চলে গেল। তার একটা হাত শাড়ির আঁচল দিয়ে মোড়ানো। যাই হোক, আমরা অবশিষ্ট খাবার শেষ করতে থাকলাম। কিছু পরে বিথিকা দেবী নেমে আসলেন এবং ভালো করে হাত ধুয়ে খেতে বসলেন। সমরেশ জিজ্ঞাসা করল, তোমার দিদি এলো না? আসলে দিদির হাতটা একটু কেটে গেছিল, তাই ওষুধ লাগিয়ে দিতে গেছিলাম। সে কি অনেকটা কেটে গেছে নাকি? না না, চিন্তা করার কিছু নেই, আমি দিদির কথা মতো ওষুধ লাগিয়ে দিয়েছি। আরে দাদা, এত ব্যস্ত হচ্ছ কেন? বিথিকা তো বললো ওষুধ লাগিয়ে দিয়েছে, একটু পরেই চলে আসবে। সমরেশ সেই কথা মেনে নিয়ে বাকি খাবার শেষ করতে থাকলো। খাওয়ার পর আমরা চারজন বসার ঘরে এসে সিগারেট ধরালাম। অমরেশ বলল, আরে দাদা, ভাবলাম তোমার জন্মদিনে সবাই একসাথে বসে খাবো, কিন্তু মাঝখান দিয়ে বউটানের হাত কেটে গিয়ে সব পণ্ড হয়ে গেল। হ্যাঁ, কিন্তু প্রায় আধ ঘন্টা হয়ে গেল, এখনো নামলো না কেন? এই বলে সমরেশ হরিকে ডেকে বলে, হরি, শোন, তোর বৌদিমণিকে ডেকে নিয়ে আয় তো, কখন খাবে, এত বেলা হয়ে গেল। ওদিকে বৌঠান বিথিকা দেবীর সাথে বেশ খোশ গপ্পে ব্যস্ত। অমরেশ যাই যাই করছে, এমন সময় হরির চিৎকার, এ দাদাবাবু, শিগগিরই আসেন। আমরা সবাই ছুটে উপরে গিয়ে দেখি হরি দরজার সামনে দাঁড়িয়ে এবং ঘরের মেঝেতে বিমলা দেবী পড়ে আছে। মুখের একপাশ দিয়ে গ্যাজরা বেরোনো, আর তার সমস্ত শরীর নীল। ব্যোমকেশের নজর তীরের ফলার মতো ঘরের চারিদিকে ঘুরছে। কাউকে ডেড বডির কাছে ঘেঁষতে না বলে ব্যোমকেশ বলল, এক্ষুনি ডাক্তারকে ফোন করে খবর দিন সমরেশবাবু। আর হ্যাঁ, লোকাল থানায় একটা খবর দেবেন। কেন থানায় কেন? কারণ মৃত্যুটা স্বাভাবিক নয়। সে কি, কি বলছেন আপনি? হ্যাঁ, দেখে যা মনে হচ্ছে বিষক্রিয়ার ফলে মৃত্যু। আপনি তাড়াতাড়ি ডাক্তার ডাকুন। বিথিকা দেবী নিচে গেলেন পুলিশ ও ডাক্তারকে খবর দিতে। সমরেশ খুব ভেঙে পড়েছে। বেচারির কয়েক মাস আগেই বিয়ে, আর তার মধ্যে এই কাণ্ড। যাই হোক, ডাক্তার এসে দেখে পোস্টমর্টেম লিখে দিলেন। পুলিশ অফিসার যিনি এলেন তাকে দেখে আমরা অবাক। বরাটবাবু, ব্যোমকেশও আমার দুজনেরই পূর্ব পরিচিত। বহুদিন পর ওনার সাথে দেখা। ব্যোমকেশকে জিজ্ঞাসা করল, কি বুঝছেন ব্যোমকেশবাবু? দেখে তো মনে হচ্ছে পয়জন, বাকিটা আপনার ওপর। কি যে বলেন। বরাটবাবু কনস্টেবলকে ডেকে বডি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিলেন। আর ব্যোমকেশের কথা মতো বিমলা দেবীর কাটা জায়গায় যে ওষুধটা লাগানো হয়েছিল, বিথিকা দেবীর থেকে সেটা জেনে নিয়ে সেটিকেও ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করে ঘরটিকে সিল করে দিলেন। ব্যোমকেশ বরাটবাবুকে রান্নাঘরের যে ছুরিটায় বিমলা দেবী হাত কেটেছিল সেটাও মনে করে ফরেন্সিকে পাঠাতে বলল। তারপর ব্যোমকেশ বলল, বরাটবাবু, রিপোর্টটা। আরে বলতে হবে না, আসলেই আপনাকে জানাচ্ছি। আমরা সকলে নিচে বসার ঘরে এসে বসলাম। ব্যোমকেশ সমরেশবাবুকে বলল, বিমলা দেবীর বাপের বাড়িতে তো একটা খবর দেওয়া দরকার। হ্যাঁ, বাপের বাড়ি বলতে তো তেমন কেউ নেই। একদম কাকা ছিলেন, কিন্তু বিমলা বিয়ে হয়ে এই বাড়িতে আসার পর থেকে কোনো যোগাযোগ রাখেননি। কেন? উনি কি আপনাদের বিয়েটা মেনে নেননি? না না, তা না, উনি তো নিজে দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দিয়েছিলেন। তাহলে? জানি না, তারপর থেকে তিনি কোনোদিন আসেননি। আচ্ছা বিথিকা দেবী, বিমলা দেবীর হাতটা কাটলো কি করে? ছুরিতে। আসলে দিদি সেরকম গুছিয়ে কাজ করতে পারতো না, জিনিস এদিক ওদিক ছড়িয়ে রাখতো। লেবু কেটে ছুরিটা এমনভাবে সেলফে রেখেছিল, নুনের কৌটো টেনে আনতে গিয়ে সেই ছুরিতেই হাতটা কেটে গেল। আচ্ছা, কি ওষুধ দিয়েছিলেন? আয়োডিন,
দিদি নিজেই লাগালো, শুধু ব্যান্ডেজটা আমি বেঁধে দিয়েছিলাম। আপনি তখন তো বললেন একটুখানি কেটে গেছে, কিন্তু আমি তো দেখলাম বেশ অনেকটাই ব্যান্ডেজ করা জায়গাটা। না মানে আসলে আপনারা খাচ্ছিলেন, সেই সময় যদি বলতাম যে অনেকটা কেটে গেছে তাহলে আপনারা বিব্রত হতেন, তাই আর কি। কেন ব্যোমকেশবাবু, আপনি কি কিছু সন্দেহ করছেন? আরে আপনি এত উতলা হবেন না, এখনো তো সেরকম ভাবার মতো কিছু ঘটেনি। এত কিছুর মধ্যে শুভাশিস বাবুকে সমরেশের সাথে একবারও সেভাবে কথা বলতে দেখলাম না, বরং অমরেশের সাথেই যেন ওনার বেশি বন্ধুত্ব। তিনি সমরেশ ও আমাদের সবাইকে বিদায় জানিয়ে চলে গেলেন। অমরেশকে ডেকে নিয়ে গেলেন বাইরে কিছু কথা বলবে বলে। একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম আমি, সমরেশ এবং কাজের লোক হরি ছাড়া কেউ তেমন দুঃখিত নয়, বরং চিন্তিত। সমরেশকে সান্ত্বনা জানিয়ে আমরাও বেরিয়ে পড়লাম। বেরোনোর আগে সমরেশকে বললাম, চিন্তা করো না, আমরা আছি, কিছু দরকার পড়লে অবশ্যই জানিও। সমরেশের বাড়ি থেকে বেরিয়ে ব্যোমকেশ আমাদের বলল, অজিত তুমি সত্যকে নিয়ে লজে যাও, আমি একটু পরে আসছি। কোথায় যাচ্ছ? কথাটা শেষ না হতেই ব্যোমকেশ দ্রুত পায়ে হেঁটে চলে গেল। অগত্যা আমি ও সত্যবতী লজের দিকে চললাম। বেশ ঘণ্টাখানেক পর ব্যোমকেশ ফিরে এলো। জিজ্ঞাসা করলাম, কি বরাটবাবু? আর কি, যেতে তো হতোই, কারণ ওই বাড়িতে থেকে কথা বলাটা সম্ভব ছিল না। কি মনে হচ্ছে তোমার? অনেকগুলো প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। দাঁড়াও, তার আগে পারুলকে বলি চা দিতে। সে বৌঠান তোমার আসার পরই বলে দিয়েছে, কারণ আমরাও চা খাইনি তুমি নেই বলে। পারুল এসে চায়ের সাথে তেলে ভাজা দিয়ে গেল। চায়ে চুমুক দিয়ে ব্যোমকেশ বলল, বুঝলে অজিত, খুন যে হয়েছে এটা আমি শিওর, কিন্তু সেটা করলো কে আর কেন? দেখো, বিথিকা লুকিয়ে ওপরে গেল, তার কিছু পরে সে নেমে এলো, সেটা অবশ্য আমরা দেখিনি। তারপর আমরা খেতে বসলাম। কিছুক্ষণ পর বিমলাকে নিয়ে ওপরে গেল কাটা জায়গায় ওষুধ লাগাতে। পরে ফিরে এসে বলল একটু পরে দিদি আসছে। তার আধ ঘন্টা পরে হরি ওপরে গিয়ে দেখলো বিমলা মৃত। তাহলে তো বোঝাই যাচ্ছে যদি খুন হয় তাহলে বিথিকা দেবী সেটা করেছে। তাই কি? বাকি চারজনকে বাদ দিলে কেন? মানে সমরেশের কথাও বলছো তুমি? নিশ্চয়ই, কেউ সন্দেহের বাইরে নয়। তোমার বন্ধু সমরেশ আর এখনের ব্যবসায়ী সমরেশ বিশ্বাস এক মানুষ নাও হতে পারে। আচ্ছা, এরা কি এত বোকামি করবে যেখানে দেখছে বাড়িতে গোয়েন্দা উপস্থিত? ধন্যবাদ সত্যবতী, আমার প্রশ্নগুলোর মধ্যে এই প্রশ্নটা ছিল না। সব উত্তর পাওয়া যাবে, তার আগে দরকার পোস্টমর্টম রিপোর্টটা। শান্তিনিকেতনে এসে শান্তিতে থাকা সম্ভব হলো না, বন্ধুর বিপদে ঝাঁপিয়ে পড়তেই হলো। পরদিন সকালে ব্যোমকেশ আর আমি গেলাম প্রথমে বরাটবাবুর কাছে। বরাটবাবু আমাদের দেখে, আরে আসুন আসুন ব্যোমকেশবাবু, বসুন বসুন, চা কফি কিছু? না না, সেসব থাক। আপনাকে যা বলেছিলাম। হ্যাঁ, আপনার কথা মতো সমরেশ বিশ্বাসের নারী নক্ষত্র সব বার করেছি, তেমন বিশেষ কিছু পাওয়া যায়নি। ভদ্রলোক সাদাসিধে, ঝামেলায় জড়াতে পছন্দ করেন না। ওনার পৈতৃক ব্যবসা হলেও সমস্ত লেনদেন দেখে ওই শুভাশিস রায়, ওনার বন্ধু আর কি, বিজনেস পার্টনার। আর ওনার ভাই আর তার স্ত্রী? ভাই শিক্ষক, আপাতত এটাই জানা গেছে, আর বউ হাউসওয়াইফ। তবে তবে আমাদের ধারণা ওনারা দুজনেই স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত। তবে এখনও সেরকম জোরালো কোনো অভিযোগ পাওয়া যায়নি ওদের বিরুদ্ধে। আচ্ছা, আর যিনি মারা গেলেন অর্থাৎ বিমলা দেবী, ওনার সম্বন্ধে কিছু জানা গেল? না, এখনও সেরকম কিছু জানা যায়নি, তবে বিয়ের আগে উনি লাভপুরে থাকতেন। বরাটবাবুর সাথে কথা বলে আমরা থানা থেকে বেরিয়ে গেলাম সমরেশের বাড়ি। কালকে
এই বাড়িটাকে যেরকম দেখেছিলাম, এক রাতের মধ্যেই সেই বাড়িটাই যেন জৌলুসীন হয়ে পড়েছে। বাংলোতে ঢোকার মুখেই দেখলাম হরি লনটা ঝাঁট দিচ্ছে। বললাম, সমরেশ আছে? গিয়ে আসে, আপনারা ভেতরে যান। ঘরের ভেতর ঢুকে দেখলাম একটা আরাম কেদারায় কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে বসে আছে সমরেশ। আমি ডাকলাম, সমরেশ। ও অজিত, এসেছো? আরে ব্যোমকেশ বাবু যে, বসুন বসুন। হরিকে বলি একটু চা দিতে। না না, তোমাকে ব্যস্ত হতে হবে না। কোথা থেকে যে কি হয়ে গেল অজিত। হ্যাঁ, সেই নিয়েই ব্যোমকেশ তোমায় কিছু জিজ্ঞাসা করতে চায়। বলুন ব্যোমকেশ বাবু, কি জানতে চান? সমরেশবাবু কিছু মনে করবেন না, আপনার সাথে বিমলা দেবীর সম্পর্ক কেমন ছিল? ভালোই, বিয়ে তো হয়েছে মাত্র কিছু মাসই হলো। যদিও এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তবুও জিজ্ঞেস করছি, ওনার কি বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক? এ আপনি কি বলছেন ব্যোমকেশ বাবু? আপনি উত্তেজিত হবেন না, আমি কিন্তু কিছু সম্ভাবনার কথা বলছি। না না, একদমই না। আচ্ছা, আপনি কালকে যার কথা বললেন, মানে বিমলা দেবীর কাকা, ওনার সাথে কখনো যোগাযোগ করেননি বিমলা দেবী? না, অন্তত আমি তো দেখিনি। আর আপনার ভাই ও ভাইয়ের বউয়ের সাথে ওনার সম্পর্ক কেমন ছিল? খুবই ভালো। এই তো দুদিন আগেই দুজনে মেলা থেকে ঘুরে এলো। আচ্ছা, হরি আপনার বাড়িতে কতদিন আছে? তা ধরুন বছর 8 তো হবেই। শুভাশিস বাবুকে আপনার কেমন মনে হয়? একজন বিশ্বস্ত বন্ধু যেমন হয় আর কি, সুখে দুঃখে সবসময় আমার পাশে আছে। কিন্তু ওনাকে তো দেখলাম আপনার ভাইয়ের সাথেই বেশি ঘনিষ্ঠ। হ্যাঁ, অমরেশকেও নিজে ছোট ভাইয়ের মতো ভালোবাসে, স্নেহ করে। আচ্ছা, আমি একবার হরির সাথে কথা বলতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, দাঁড়ান আমি ডাকছি। হরি, হরি। গিয়ে আমায় ডাকছিলেন দাদাবাবু? হ্যাঁ হরি, ব্যোমকেশ বাবু তোমাকে কিছু জিজ্ঞেস করবেন। আচ্ছা হরি, তোমার দাদাবাবু বেরিয়ে যাওয়ার পর সারাদিন বৌদিমণি কি করতেন? রান্না বান্না সেরে নিজের ঘরে গিয়ে কখন যে বই পড়তেন, আবার কখনো কিছু লিখতেন, মাঝে মাঝে বেড়াতেন। বেশ। কেউ কখনো দেখা করতে এসেছে তোমার বৌদিমণির সাথে? না তো, সেরকম কিছু তো কাউকে দেখিনি। তবে 2 দিন আগে একবার ওনার কাকা এসেছিলেন বটে। কই, আমাকে তো কিছু বলনি হরি। আসলে দাদাবাবু নানান কাজে ভুলে গেছিল বলতে। কি কথা হয়েছে তুমি কিছু শুনেছ? না বৌদিমণি, আমায় বললেন মিষ্টি নিয়ে আসতে, আমি তাই দোকানে গিয়েছিলাম। তারপর ফিরে এসে তুমি কি দেখলে? উনি ততক্ষণে চলে গেছেন। ঠিক আছে, তুমি যাও হরি। হরি চলে যাওয়ার পর ব্যোমকেশ সমরেশকে বলল, আচ্ছা, ওই ঘরটা আমি একবার দেখব, মানে যেখানে বিমলা দেবীর মৃতদেহ পাওয়া গিয়েছিল। হ্যাঁ চলুন, ঘরটা ওভাবেই পড়ে আছে। আমি কালকের পর থেকে একবারও যাইনি ও ঘরে। না না, আপনারা কথা বলুন, আমি দেখে আসছি। আচ্ছা, তোমার তো পৈতৃক ব্যবসা, তাহলে অমরেশ এই ব্যবসাতে আসতে চাইনি কখনো? এইটাই তো মুশকিল অজিত, ওর এইসব দিকে কোনো ইচ্ছে নেই। পড়াতে খুব ভালোবাসে, অনেকবার বলেছি, কিন্তু আসতে চায় না, অগত্যা। তাই আমিও ভাবলাম যাক, যার যেটা ভালো লাগে করুক। ইতিমধ্যে ব্যোমকেশ ঘরে এসে বলল, আচ্ছা, অমরেশবাবুর বাড়িটা কত দূর এখান থেকে? আমাদের বাড়ি থেকে বেরিয়ে বাঁ হাতে সোজা মিনিট 5 গেলে একটা মন্দির পড়বে। সেখান থেকে ডান দিকে গিয়ে যে কাউকে জিজ্ঞাসা করবেন অমরেশ মাস্টারের বাড়ি, আপনাকে দেখিয়ে দেবে। ধন্যবাদ সমরেশবাবু, আজকে আসি, দরকার পড়লে আবার বিরক্ত করব। চলো অজিত। এ কথা বলে আমরা বেরিয়ে আসছি, এমন সময় সমরেশ পিছু ডাকল। ব্যোমকেশ বাবু, বলছিলাম আপনার মতে? এটা খুন সমরেশবাবু, এখন প্রশ্ন হলো খুনি কে? আসি। সমরেশের বাড়ি থেকে বেরিয়ে আমি আর ব্যোমকেশ লজের দিকে চললাম। ব্যোমকেশকে দেখলাম ও একদম চুপ, কোনো কথা বলছে না। আর এই নিস্তব্ধতার অর্থ আমার জানা, তাই আমি ওকে আর ঘাঁটালাম না। লজে ফিরে দেখি সত্যবতী একটা গল্পের বই নিয়ে লজের বারান্দায় বসে আছে। সত্যি
ঘুরতে এসে এমন হলে কার ভালো লাগে। তবে সে যে এতদিন এই ব্যাপারটায় অভ্যস্ত সেটা বোঝা গেল তার কথায়। সকাল থেকে পেটে কিছু পড়েছে নাকি শুধু চা আর সিগারেট দিয়েই পেট ভরিয়েছো তোমরা? পারুলকে বলছি দুপুরের খাবার দিতে। চলো সত্য, বিকেলে কঙ্কালীতলাতে মায়ের দর্শন করে আসি। বাবা ঠাকুরপো, তোমার বন্ধুটির হলো কি? কেস ছেড়ে আমায় নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলছে। আহা, বলছে যখন যাওই না। যাও না মানে? তুমিও যাবে আমাদের সাথে? এত দূর এসেছো আর সতীপীঠ দর্শন করবে না? দুপুরের খাবার শেষ করে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম কঙ্কালীতলার উদ্দেশ্যে। আমাদের লজ থেকে মন্দির বেশ খানিকটা, কিন্তু হেঁটে যাওয়া যায়। ঠিক করলাম হেঁটেই যাব। মন্দিরে পুজো দিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরে আসছি। এমন সময় ব্যোমকেশ বলল, তোমরা আস্তে আস্তে হেঁটে এগিয়ে যাও, আমি আসছি। কোথায় যাচ্ছ? তোমরা এগোও না, আমি আসছি, এসে বলছি। আমরা কথা বলতে বলতে কিছু দূর এগোতেই ব্যোমকেশকে দেখলাম আমাদের ডান দিকের রাস্তা দিয়ে তাড়াতাড়ি হেঁটে আসছে। আমাদের কাছে পৌঁছানোর পর সে বলল, অজিত, ফেরার পথে তোমার বন্ধুর বাড়ি হয়ে যাব একবার। এই এখন? হ্যাঁ। ব্যোমকেশের কথা মতো সমরেশের বাড়িতে ঢুকে ডোরবেল বাজাতেই সেই দরজা খুলল। আমাদের দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করল, এ কি তোমরা এখন? হ্যাঁ, আরে এসো এসো, ভেতরে এসো। না না, এখন আর ভেতরে যাব না, শুধু আপনাকে আমার একটা ছোট কাজ করে দিতে হবে। হ্যাঁ বলুন না, কি করতে হবে? আপনার ওই বন্ধুটিকে কাল একবার আমাদের লজে আসার জন্য খবর দিতে হবে। শুভাশিসকে? আচ্ছা, সে না হয় দেব, কিন্তু কি ব্যাপার বলুন তো ব্যোমকেশবাবু। সব বলবো, তার আগে আমি নিজে একটু বুঝে নিই। আচ্ছা ঠিক আছে, কাল সকালে আপনার লজে যেতে বলে দিচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। সমরেশের বাড়ি থেকে বেরিয়ে ব্যোমকেশকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা কোথায় গিয়েছিলে তখন, এবার বলো তো? 2 মক্কেল একসাথে আবার। মানে শুভাশিস আর অমরেশ? শুধুই কি স্নেহ ভালোবাসা, নাকি এর পিছনে অন্য কিছু আছে? কাল শুভাশিস বাবুকে একবার বাজিয়ে দেখতে হচ্ছে। পরদিন সকালে ঘুম থেকে উঠে ব্যোমকেশকে দেখতে পেলাম না। সত্যকে জিজ্ঞাসা করাতে সে বলল যে কোথায় গেছে সে জানে না, খুব সকালে নাকি বেরিয়েছে। প্রায় 9:30 নাগাদ ব্যোমকেশ ফিরল। কোথায় গিয়েছিল জিজ্ঞাসা করাতে সে বলল লাভপুর। সেখান থেকে থানাতে বড়াটের সাথে দেখা করে ফিরেছে। আমি জিজ্ঞাসা করলাম, কি পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে? হ্যাঁ, আর আমি যা সন্দেহ করেছিলাম ঠিক তাই। এর মধ্যে গিরিধারী এসে খবর দিল একজন এসেছেন, ব্যোমকেশবাবুকে খুঁজছেন। ব্যোমকেশ গিরিধারীকে বলল তাকে ওপরে পাঠিয়ে দিতে। শুভাশিস বাবু আসলেন। তাকে দেখে ব্যোমকেশ বলল, আসুন শুভাশিস বাবু, বসুন। শুভাশিস বাবু ঘরে এসে একটি চেয়ারে বসলেন। ব্যোমকেশ তাকে শটান জিজ্ঞাসা করল, আচ্ছা শুভাশিস বাবু, আপনি অমরেশ বাবুকে টাকা দেন কেন? অস্বীকার করে লাভ হবে না, কারণ আমি নিজে চোখে দেখেছি। অমরেশ আমার ছোট ভাইয়ের মতো, ওর কিছু প্রয়োজন হলে আমি দেব না। কেন? তার জন্য তো তার দাদাই আছে, আপনি কেন? নিশ্চয়ই ওর দাদার কাছে চাইতে হয়তো কোনো অসুবিধে আছে, সেটা আপনি না হয় অমরেশকে জিজ্ঞাসা করে নিন। হ্যাঁ, সে তো থাকবেই, কারণ অমরেশবাবু যে স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত, আর সমরেশবাবু সেটা পছন্দ করতেন না, কি তাই তো? দেখুন, অমরেশ স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত এটা যখন আপনি জানেন, তখন নিশ্চয়ই বিমলা কে ছিল এটাও আপনার অজানা নয়। হ্যাঁ জানি, আর তাই আজ বিকেলে আপনার বন্ধুর বাড়িতে হাজির থাকবেন, আমরা যাব। তাহলে আজ বিকেলেই কি যবনিকা পতন? আর কি, সবটাই তো জলের মতো পরিষ্কার। ব্যোমকেশ নিচে গিয়ে লজের ফোন থেকে 2টো ফোন করল, একটা থানায় বড়াট বাবুকে আর একটা সমরেশকে, যাতে সবাই সন্ধেবেলায় সমরেশের বাড়িতে উপস্থিত থাকে।
দুপুরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সমরেশের বাড়ির উদ্দেশ্যে। সেখানে পৌঁছে দেখি ব্যোমকেশের কথা মতো সবাই রয়েছে, শুধু বড়াটবাবু তখনও এসে পৌঁছাননি। হরি সবার জন্য চা নিয়ে এসে টেবিলে রাখল। ব্যোমকেশ কথা শুরু করতে যাবে এমন সময় বড়াটবাবু ঘরে ঢুকে বলল, সরি, আমার একটু লেট হয়ে গেল। আপনি কি শুরু করে দিয়েছেন? আসলে আমার এই ব্যাপারটা এত ভালো লাগে, কোনোভাবে মিস করতে চাই না। না, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আচ্ছা সমরেশবাবু, আপনি কি জানতেন যে আপনার স্ত্রী একজন ব্রিটিশ গভর্নমেন্টের স্পাই? সে কি ব্যোমকেশবাবু, উনি একজন স্পাই ছিলেন? সমরেশ যেন আকাশ থেকে পড়ল। এবং আপনার ভাই যে স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত, সে কথা আমাদের থেকে লুকিয়ে গেলেন কেন? আসলে আমি ভয় পেয়েছিলাম ব্যোমকেশবাবু, কিন্তু আমার ভাইয়ের স্বদেশী করার সাথে আমার স্ত্রীর মৃত্যুর কি সম্পর্ক সেটা ঠিক বুঝতে পারলাম না। পারবেন, একটু পরেই বুঝতে পারবেন। তার আগে বলি, আপনার স্ত্রীকে যে বিষ দিয়ে খুন করা হয়েছে সেটা একটা সাপের বিষ, এবং সেটা খুবই বিষাক্ত। সাপের বিষে যদি মৃত্যু হয় তাহলে প্রথম দিন থেকে আপনি এটাকে খুন বলছেন কেন? বুঝতে পারছি না ব্যোমকেশবাবু। কারণ মৃত্যুটা সাপের বিষের কারণে হলেও সাপের কামড়ের কোনো চিহ্ন শরীরের কোথাও পাওয়া যায়নি। তাহলে এটা আপনাকে ভালো বলতে পারে আপনার ভাই এবং ভাইয়ের বউ। কি তাই তো অমরেশবাবু? মানে মানে না করে এবার মানে বলে ফেলুন দেখি। অমরেশ চুপ। বড়াটবাবু বললেন, ব্যোমকেশবাবু, আপনিই বলে দিন বাকিটা। ঘটনার সূত্রপাত সমরেশবাবুর বিয়ের আগে থেকে। বিমলা দেবীর কাছে খবর ছিল এই বাড়ির কেউ স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত, তাই সে খানিকটা যেচেই সমরেশবাবুর সাথে আলাপ করেন। এরপর তিনি জানতে পারেন যে সমরেশবাবু অবিবাহিত, তাই ওনার কাজটা আরও সহজ হয়ে যায় এবং তার কাকাকে দিয়ে ছলনা করে সমরেশবাবুকে বিয়ে করে নেন। বিয়ের আগেই তিনি বুঝে গেছিলেন যে সমরেশবাবু সাদাসিধে মানুষ, তাই তার সঙ্গে থেকে নিজের কাজ চালিয়ে যেতে সুবিধা হবে। এই বাড়িতে এসে বিমলা দেবী জানতে পারেন শুভাশিসবাবুও পরোক্ষভাবে এই আন্দোলনের সাথে যুক্ত এবং অমরেশবাবুদের অর্থ সাহায্য করে। এরপরেই শুরু হয় অমরেশবাবুদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার চেষ্টা। উনি বুঝেছিলেন অমরেশবাবু ও বিথিকা দেবী দুজনেই বুদ্ধিমান ও বিচক্ষণ। কিন্তু অমরেশ আর ওর স্ত্রী জানলো কি করে যে বিমলা দেবী স্পাই? এটা তো সহজ ব্যাপার অজিত। ব্রিটিশদের স্পাই থাকতে পারে আর স্বদেশীদের থাকবে না? তারাই অমরেশবাবুকে খবর দেয় এবং তারাই বিমলা দেবীর গভর্নমেন্টের উদ্দেশ্যে লেখা কিছু চিঠি গায়েব করে এবং চিঠিগুলো অমরেশের হাতে তুলে দেয়। সেই চিঠিতে যে স্বদেশী কাজকর্মের বিরুদ্ধে কিছু ছিল তা বলার অপেক্ষা রাখে না। কি অমরেশবাবু, ঠিক বলছি তো? কিন্তু যে অভিযোগগুলো ছিল সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। অত বড় কোনো আন্দোলনের পরিকল্পনাই ছিল না। ওনার কথা মতো যদি ব্রিটিশরা স্টেপ নিত তাহলে অনেক নির্দোষ মানুষ বেঘরে প্রাণ দিত। আন্দোলন কি ছিল আর পরিকল্পনাই বা কি ছিল সেসব বলতে গেলে পুঁথি বেড়ে যাবে। বড়াটবাবু ব্যোমকেশকে জিজ্ঞাসা করলেন, কিন্তু ব্যোমকেশবাবু, খুনটা কে করলো? এবার সেই কথাতেই আসছি। বিমলা দেবী এই মিথ্যে অভিযোগ সাজিয়ে উনি আসলে গভর্নমেন্টের স্নেহভাজন হয়ে বড় পদে যেতে চেয়েছিলেন। ওনার বস, যাকে সমরেশবাবু ওনার কাকা বলে জানতেন, যদিও সেটা মিথ্যে পরিচয় ছিল, তাকেও বিমলা দেবী বিপদে ফেলতে চেয়েছিলেন। এই কথা আমি জানতে পারি লাভপুরে গিয়ে। হে ভগবান, আমি এত বিশ্বাস করেছিলাম, আর আমার সাথে এত কিছু। তুমিও আমায় কিছু বললে না শুভাশিস? শোনো, তুমি ওনার মোহে এতটাই অন্ধ ছিলে যে তোমাকে তখন বলেও কোনো লাভ হতো না। একদমই তাই। আর সেই কারণেই শুভাশিসবাবু, অমরেশবাবু এবং বিথিকা দেবী মিলে শুরু করেন ওনাকে সরিয়ে ফেলার পরিকল্পনা। আচ্ছা অমরেশবাবু, একটা জিনিস আমি বুঝতে পারলাম না, যেখানে আমি উপস্থিত সেখানে আপনারা এত বড় ঝুঁকি নিলেন কেন? সেদিন যদি কিছু না করতাম তাহলে আর ওই মানুষগুলোকে বাঁচাতে পারতাম না। আর আপনি আমাদের সাহসের কথা বলছেন? যারা দেশ মুক্তির পণ নিয়েছে তাদের তো মৃত্যু ভয় নেই ব্যোমকেশবাবু। আর বিথিকা দেবী, ছুরিটা তো কোনো অসাবধানতায় লাগেনি, বরং ওটা আপনিই চালিয়েছিলেন, তাই না?
এবং আপনার কপাল ভালো সেটা বিমলা দেবী বুঝতে পারেননি। আয়োডিনের শিশিতে বিষ ভরে, সম্ভবত চন্দ্রবোড়া বা গোখরোর, সেটিকে আবার কৌশলে সরিয়েও দিয়েছিলেন। আমাদের খেতে বসার আগে সুযোগ বুঝে সম্ভবত বিষটাই রাখতে গেছিলেন বিমলা দেবীর ঘরে, যেটা আমি আর অজিত বাইরের লন থেকে দেখেছি। বিমলা দেবী নিজেই ওষুধ লাগান আর আপনি ব্যান্ডেজ করে দেন। বিষে কাজ হতে একটু সময় লাগবে, তাই সমরেশবাবু যখন ওপরে যেতে চাইলেন, আপনি আর অমরেশবাবু বাধা দিলেন, যাতে ডাক্তার না ডাকা যায়। এরপর যা হয়েছে তা সবাই আমরা দেখেছি। সমস্ত ঘর নিস্তব্ধ। ব্যোমকেশী আবার বলল, শুধু একটাই আফসোস, উনি কেন স্বদেশীদের বিরুদ্ধে গেলেন সেটাই জানা হলো না। আপনি এত কিছু জানলেন কি করে? এ তো আমরাও জানি না। ব্যোমকেশ তার পাঞ্জাবির পকেট থেকে একটা ডায়েরি বার করে টেবিলে রেখে বলে, এই নিন, এই ডায়েরিটা আমি বিমলা দেবীর আলমারি থেকে পেয়েছি। তবে এটা ঠিক ওনাকে মরতেই হতো, আজ নয়তো কাল, কারণ ওনার বসই ওনাকে মেরে দিতেন। বরাটবাবু, সত্যান্বেষণের কাজটা আমি করলাম, বাকিটা আপনার ওপর। ব্যোমকেশবাবু শুনুন, আপনি এই ডায়েরিটা পুড়িয়ে দিন, আর যদি কোনো নথি থেকে থাকে সেটাও জ্বালিয়ে দিন। আমি পোস্টমর্টেম রিপোর্ট চেঞ্জ করে পাঠাচ্ছি। দেখুন, আমিও একজন ভারতীয়, বাইরের শত্রু থেকে ঘরের শত্রুদের আগেই ধ্বংস করা দরকার, তাই না? দেশের স্বার্থে বরাটবাবুও ব্যোমকেশের সঙ্গ নিল। সমরেশের বাড়ির প্রত্যেকে ব্যোমকেশের প্রতি আপ্লুত এবং সবাই তাকে ধন্যবাদ জানালো। আমার বন্ধুটিকে আবার দেখা হওয়ার আশ্বাস দিয়ে ফিরে চললাম আমাদের লজে। আবারও একবার ব্যোমকেশকে নতুনভাবে চিনলাম। রাস্তায় হাঁটতে হাঁটতে একটা বরাটবাবুর শেষ কথাটাই মনে পড়ছে বারবার। সত্যিই তো, বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রু বেশি ক্ষতিকারক।